হ্যাঁ, সকাল সকাল অফিসে এসেছিলাম, ভাবলাম তুই তো এখানে আসবি তানহাকে নিয়ে, তাই তোর সাথে একসাথে অফিসের ভেতরে ঢুকলাম। তানহা পরীক্ষা দিতে গেলে তারপর তারপর তানহার দিকে তাকিয়ে বলল, ভালো করে পরীক্ষা দিস। প্রিপারেশন কেমন? রাজ্যে কি পড়েছিস নাকি অন্য কিছু করেছিস? চোখের নিচে তো কালি কালি কেন? তানহা মনে মনে ভাবলো এতগুলো প্রশ্ন একসাথে করেছে, কোনটা রেখে কোনটার উত্তর দিবে। তারপরে বলল, পড়াশোনাই করেছি রাত জেগে, কি করব আবার? মুরাদ তানহার কাছে এসে বলল, রেজাল্ট ভালো হতে হবে, নাহলে ভার্সিটি ভর্তি হওয়া বন্ধ। সোজা বিয়ে, সংসার আর এক ডজন বাচ্চা পয়দা করতে হবে। কথাটি যদিও তানহার কানের কাছে আস্তে আস্তে বলল, ইমতিয়াজ, সেলিম বা সাব্বির কেউ শুনতে পেল না। ওরা অন্য একটি কথায় ব্যস্ত। তানহা আর কথা বাড়ালো না। পরীক্ষার সময় হয়ে যাচ্ছে, মেইন গেট বন্ধ করে দিবে, তাই সবার কাছ থেকে বিদায় নিয়ে তানহা ভেতরের দিকে চলে গেল। মুরাদ ব্যস্ত হয়ে সাব্বিরের দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি অফিস চল, আজকে জরুরি কিছু প্ল্যান আছে, কাজ করতে হবে। সাব্বির বলল, ঠিক আছে ভাই, চলেন। কি কাজ? আগামীকাল থেকে নির্বাচন প্রচারণার নামতে হবে। কোন এলাকায় কেমন ভোটার, কোন এলাকায় কী ধরনের পরিকল্পনা অনুযায়ী কাজ করব, সেই পরিকল্পনা আজকেই ঠিক করতে হবে। আমাদের মেইন ফোকাস ইয়াং জেনারেশন হলেও 40+দেরও বাদ দেওয়া যাবে না। তাদেরকে ইমপ্রেস করার জন্য আলাদা একটা নির্বাচনের প্রচারণা ডিজাইন করতে হবে। দীর্ঘদিন আমি আমেরিকা থাকার কারণে এলাকার সমস্যাগুলো সম্পর্কে আমি অতটা অবগত নই, তবে আমি দুজন লোক খবর দিয়েছে। তারা পুঙ্খানুপুঙ্খভাবে এলাকায় কী কী প্রবলেম রয়েছে এবং কী কী সলভ করতে হবে সেটা আমার নির্বাচনের তফসিলে প্রকাশ করতে হবে। 40+এর জন্য আমার ঘোষণা থাকবে একরকম, ইয়াং জেনারেশনের জন্য একরকম। তবে ফিমেল ভোটারদেরকেও আকর্ষণ করার জন্য তাদের জন্য আলাদা কিছু ঘোষণা দিতে হবে, সেগুলো সাব্বির রেডি করবে। এ পর্যায়ে সাব্বির হেসে মুরাদের দিকে তাকিয়ে বলল, ভাই, ফিমেল ভোটাররা তো আপনাকে দেখলে এমনি ভোট দিয়ে দেবে। আপনার কোনো ঘোষণা করতে হবে না, শুধু তাদের সামনে গিয়ে বলবেন, হাই, আই এম চৌধুরী মুজাহিদ মুরাদ, নাম তো সুনাহি হোগা। বাজে বকিস না, আমি সব মেয়েদের নিয়ে কি বলে পারবো নাকি? আমি চৌধুরী মুজাহিদ মুরাদ, আমি সবসময় এক নারীতে আসক্ত। সাব্বির সাথে সাথে চট করে তাকালো মুরাদের দিকে, তারপর বলল, এক নারীতে আসক্ত মানে? এই ঘটনা তো আমি জানি না ভাইয়া। মুরাদ সাথে সাথে বুঝলো ভুলে বলে ফেলেছে। এখন তো সাব্বির খোঁচাবে কোন মেয়ের প্রতি আসক্ত তা জানার জন্য। ওকে কিভাবে বলবে সেই মেয়ে অন্য কেউ না, তোর নিজের ছোট বোন। তারপর সাব্বিরকে বলল, বাজে কথা বন্ধ কর, এখন যা যা করতে বলেছি করবে। মেয়েদের লেখাপড়া ইস্যু থেকে শুরু করে মেয়েদের সেফটি এবং এসব ব্যাপারে কি প্রতিশ্রুতি আমি দিতে পারি তা সুন্দর করে একটা পরিকল্পনায় ডিজাইন করবে। তুই শিক্ষিত, তাই কাজটা তোকে দিয়েছে। আর আমার যে বন্ধুরা আসবে, এলাকার যত ধরনের সমস্যা আছে কি কি আমি সমাধান করব সেটা ওরা কাজ করবে। কাজগুলো আমি বাবার লোকদের দিয়েও করাতে পারতাম, কিন্তু তারা যে চোখ দিয়ে দেখবে আমি সে চোখ দিয়ে দেখতে চাই না। আমি সাধারণ মানুষের চোখ দিয়ে দেখতে চাই যে এলাকায় কি কি প্রয়োজন এবং কোনটা আমি করলে দ্রুত মানুষের আকর্ষণ ক্যাচ করতে পারবো। এভাবে আলোচনা করতে করতে কখন সময় পার হয়ে গেল 3 ঘন্টা সাব্বির জানে না। মুরাদ ঘড়ি দেখে বলল, তানহার পরীক্ষা শেষ, তাদের গাড়ি পাঠা, নিয়ে যা সেলিম, তানহাকে বাসে দিয়ে আয়। সাব্বির অবাক হয়ে তাকালো মুরাদের দিকে। সাব্বিরের মনে নেই, কিন্তু মুরাদ ঠিকই মনে রেখেছে 3 ঘন্টা শেষ। এত ব্যস্ততার মধ্যেও তানহার পরীক্ষা শেষ, এটি মনে আছে মুরাদ ভাইয়ের। সাব্বির কৃতজ্ঞতা ভরে তাকালো মুরাদের দিকে, ভাবলো আসলে ভাই অনেক দায়িত্ববান একজন লোক। এমপি হলে এই এলাকার ভালো হবে, সবাই ভালো সেবা পাবে। বেচারা সাব্বির জানলই না এই সুযোগ শুধুমাত্র তানহার জন্যই বরাদ্দ করে রাখা আছে, অন্য কারোর জন্য না। কারণ তানহা তার স্ত্রী এবং তার শখের নারী, তাই তানহা যা পাবে অন্য কেউ সে সুযোগ সুবিধা পাবে না। সেলিম সাথে সাথে গাড়ি নিয়ে বের হয়ে গেল। তানহা দরজায় দাঁড়িয়ে মাত্র ঘড়ি দেখবে এমন সময় সেলিম সামনে এসে বলল, ভাবি, গাড়িতে ওঠেন, ভাই গাড়ি পাঠিয়েছে। তানহা সেলিমের দিকে তাকিয়ে বলল, আপনাকে কতবার বলতে হবে আমাকে ভাবি বলবেন না আপনি? আমার নাম তানহা, তানহা আপু বলেই ডাকবেন। তবা তবা, কি বলেন? ভাবিকে আবার নাম ধরে ডাকবো? ভাই আমাকে আস্ত রাখবে? আপনি আমার ভাবি, সব সময় আমার ভাবি থাকবেন। এবার আপনি পছন্দ করেন আর না করেন,
ভাইয়ের হুকুম, আমি এক চুল পরিমাণ এখান থেকে নড়তে পারবো না। কতজনকে এভাবে ভাবি বলে ডাকতে বলেছে আপনাদের মুজাহিদ ভাই? কতজনকে সারাদিন ভাবি বলে ডাকেন বলেন তো? টায়ার্ড হয়ে যান না এইভাবে ভাবি ভাবি বলে ডাকতে ডাকতে? বলল তানহা। সি সি ভাবি, কি বলছেন? ভাই শুধু আপনাকে ভাবি বলে ডাকতে বলেছে, অন্য কাউকে না। কেন আপনাদের আমেরিকারও তো একজন ভাবি আছে, ওনাকে কি বলে ডাকেন ম্যাডাম? জানতে চাইলো তানহা। সেলিম অবাক হয়ে তাকালো তানহার দিকে, তারপর মাথা চুলকে বলল, আমেরিকায় আবার কোন ভাবি? ভাইয়ের তো আমেরিকা কোনো বউ নাই, আমার জানা মতে নাই। আপনি কি করে জানলেন আছে? কেন রেগুলার তো আপনার ভাইকে ফোন দেয়, ফোন পেলেই তো আপনার ভাই 20-30 মিনিটের জন্য গায়েব হয়ে যায়। এত বছর আমেরিকা ছিল, নিশ্চয়ই সেখানেও 2-4 জন বিয়ে করেছে আপনার চরিত্রহীন ভাই। জি না ভাবি, ভাই বলেছে বউ তার যে কয়টা থাকুক, ভাবি শুধু আপনাকে বলে রাখতে। তানহার আগুন চোখে তাকালো সেলিমের দিকে। বেচারা সেলিম বুঝলো না, আগুন নিভাতে এসে আরো এক দফা আগুন জ্বালিয়ে দিয়ে গেল তানহা ও মুরাদের মাঝখানে। সারা রাস্তায় তানহা আর একটা কথাও বলল না। আর কি কথা বলবে? যা জানার তা তো জেনে গিয়েছে সেলিমের থেকে। বউ যে কয়টাই হোক, তার মানে বিদেশেও বউ আছে নিশ্চিত। ছি, এরকম চরিত্রের একটা লোকের ব্যাপারে তানহা এই কয়দিন ভেবেছে। তানহা নিজের কাছে খুব খারাপ লাগছে। মনে চাচ্ছে লোকটার সামনে আসলে মাথা ফাটিয়ে দিত, আরও অনেক কিছু করতে, যাতে বিয়ের স্বাদ মিটে যেত। জায়গা মতো 2-4টা লাথি দিত। বাড়ি পর্যন্ত এসে দরজা খুলে দিল সেলিম। তানহা নামতেই দরজার সামনে দেখলো দাঁড়িয়ে আছে শাহরিয়ার শেখ, অর্থাৎ তানহার বাবা। তানহার বাবা এগিয়ে এসে বললেন, সাব্বির কোথায়? তোমাকে না সাব্বিরের দিয়ে যাওয়ার কথা? তানহা বলল, সাব্বির ভাই একটু ব্যস্ত, তাই মুরাদ ভাইয়া গাড়ি পাঠিয়েছে। ব্যাপারটা শাহরিয়ার শেখের পছন্দ হলো না। মুরাদ রাজনীতি করছে, এমপি হচ্ছে, ওনার কাছেও খবর এসেছে। তাই ওর সাথে কোনোভাবে মেয়ের কোনো যোগাযোগ থাকুক এটি উনি চায় না। কেন মুরাদ যেচে গাড়ি পাঠাবে এটি ওনার বুঝে আসছে না, তাই বলল। আচ্ছা ঠিক আছে, ভিতরে যাও। সেলিম সামনে এগিয়ে এসে বলল। আসসালামু আলাইকুম আঙ্কেল। শাহরিয়ার শেখ সালামের উত্তর নিল, তারপর বলল, কি খবর তোমার? তোমার বস এমপি নমিনেশন নিল, কি অবস্থা মাঠের? সেলিম সরল মনে বলতে লাগলো, ভাই তো এক চান্সেই পাস, এত কষ্ট করা লাগবে না। তারপরও ভাই শিক্ষিত এবং চায় জনগণের সেবা করতে। তাই কোথায় কি সমস্যা, কি লাগবে না লাগবে সব কিছু লিস্ট করেছে, সে অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণা করবে। শাহরিয়ার শেখ শুনল, কিন্তু মনে মনে ভাবল, 2 দিনের বৈরাগী ভাত্রে বলে অন্য। এসে রাজনীতি শুরু করে দিল, এসে নমিনেশন নিয়ে এমপি হয়ে যাওয়ার স্বপ্ন। দেখা যাক কি হয়, বাপ চাচাদের জোরে জিতে যেতেও পারে। তাই আর কথা না বাড়িয়ে তানহাকে নিয়ে ভেতরে চলে গেল। সেলিমও গাড়ি নিয়ে সোজা পার্টি অফিসে চলে আসলো। মুরাদ জিজ্ঞেস করলো, ঠিকঠাক মতো পৌঁছে দিয়েছিস? সাব্বির উঠে বলল, ভাই, আমার তাহলে এই ব্যাপারে কিছু তথ্য দরকার। আমি 1 ঘন্টার মধ্যে আসছি। আবার কিছু কাজ আছে, সেগুলো করে আমি ঘন্টাখানেকের মধ্যেই চলে আসবো। মুরাদ বলল, ঠিক আছে, যা, গাড়ি নিয়ে যা। না ভাই, এই সামনে মোড়ে যাব, গাড়ি নিয়ে যেতে হবে না। এর চেয়ে ভালো হেঁটে চলে যাব। জ্যামে আটকে থাকলে আর 1 ঘন্টায় আসতে পারবো না। বের হয়ে যেতেই সেলিম চেয়ারে বসে বলল। আজকে তো একটা ঘটনা ঘটেছে ভাই। মুরাদ বলল, কি ঘটনা? ভাবি জিজ্ঞেস করছিল আমেরিকা আপনার কোন বউ আছে কিনা। আমি বললাম আমি তো জানি না, আপনি জানলে বলতে পারেন। হঠাৎ বউয়ের কথা উঠলো কেন? সেলিম হাসতে হাসতে বলল, ওই না ভাবিকে, ভাবি ডাকলে ভাবি রাগ করে, তাই বলছিলাম আপনি আমাকে শিখিয়ে দিয়েছেন বউ যে কয়টায় থাকুক, তানহা ভাবিকেই যেন শুধু ভাবি ডাকি। মুরাদের হাসি মুখটা হঠাৎ রাগান্বিত হয়ে গেল। চেয়ার থেকে উঠে বলল, কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, তোকে বিয়ে করতে দিবি না আমারে? তোর জন্য কি আমি সংসার করতে পারবো না? 33 বছর শেষ, বাস্য করতে পারলাম না। শালা 2টা বউ আমার, তুই কি আগুন লাগিয়ে দিয়ে আসছিস? বউ কয়টা মানে? কয়টা বউ আমার? সেলিম দৌড়ে দরজার সামনে গিয়ে বলল,
কি হলো ভাই, রাগ করলেন কেন? আপনি তো একদিন বলেছিলেন বউ আমার যে কয়টাই হোক, ভাবি শুধু তানহা। ভাবিকে আমি তো সে কথাটাই বললাম। কিন্তু ভাই, একটা জিনিস চিন্তা করে দেখেন, ঘরে বাইরে দুইটা বউ আপনার, তারপরও আপনি সিঙ্গেল। এরকম খারাপ কপাল মানুষের হয়? লাভ কি হইল তাহলে দুইটা বউ থেকাম? একটা ঘরে একটা বাইরে, তারপরও আপনি এখন পর্যন্ত বাসও করতে পারলেন না। সিঙ্গেল হইয়া রইলেন। আপনি কি সিঙ্গেলেই মরবেন? তো কি বলছিলাম কথাটা যায় বলতে, বউ যেই হোক, মানে কয়টা বউ আমার? এমনি সিরেন আমি লাইন আনতে পারতেছি না। একদিন ভালো থাকি তো তৃতীয় দিন ন্যাকামি করে। তার উপরে তুই আগুন জ্বালিয়ে দিয়ে আসছিস। এমনিতে একটু ছুটে গেলে ছ্যানছ্যান করে। এখন তো ধরতে গেলে যে কয়টা লাথি কোথা খামো তার কোনো ঠিক ঠিকানা নাই। শালার কপাল আমার, বউ দিছে যেমন তেমন শিষ্য দুইটা দিছে একেবারে বাঞ্চত মার্কা। রাগে ক্ষোভে মুরাদ এসে নিজের চেয়ারে বসলো, বসে এসির পাওয়ার বাড়িয়ে দিল। তারপর ইমতিয়াজকে বলল, ইমতিয়াজ, আমার জন্য ঠান্ডা নিয়ে আয়। আরে বলদ্রে আমার চোখের সামনে থেকে সরা। সেলিম মাথা চুলকাতে চুলকাতে বের হয়ে গেল আর বিড়বিড় করে বলল, বালের বড়লোক হইছে। এত বড়লোক তাও দুইটা বউ থাকতে একটা বউ জোর করে কিছু করতে পারে না। সেই সব ঝামেলা রাগ আমাদের উপর আইসা মিটায়। ছোট্ট একটা মাইয়ার লগে পারে না? কি বালের পুরুষ হইছে বেটা মানুষ। রাত্রে যদি বউয়ের লগে না থাকে, সকালবেলা তো মাথা গরম থাকবেই। পরে আবার ভাবলো না, ভাই তো অনেক ভদ্রলোক, এই জন্য ভাবির ভালোবেসে সব কিছু করতে চায়। জোর জবরদস্তি তো আমার মতো লোক করব? আমার আবার এত ধৈর্য নেই। মুরাদ চেয়ারে বসে এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে ইমতিয়াজের উদ্দেশ্যে বলল, এই বলদটারে আমার চোখের সামনে থেকে সরা। আর আমার জন্য একটা ঠান্ডা নিয়ে আয়। মাথার গরম হয়ে আছে, একটু ঠান্ডা করে নেই। ইমতিয়াজ মুরাদের কথা মতো ঠান্ডা আনতে গেল। এদিকে মুরাদ পরীক্ষার রুটিন মোবাইল বের করে দেখলো আগামীকালকের পরীক্ষার পর 3 দিন বন্ধ আছে। প্ল্যান করলো আগামীকাল তানহাকে অফিসে আনবে। এদিকে তানহা রান্নাঘরে গেল, গিয়ে দেখলো তারমিম শেখ সন্ধ্যার জন্য নাস্তা বানাচ্ছে। তানহা পেছন থেকে মাকে জড়িয়ে ধরে বলল, আমার জন্য পাকোড়া আর চা করো, আজকে খুব খেতে ইচ্ছে করছে। তারমিম শেখ মুচকি হাসলেন। মেয়েকে যতই বকাঝকা করুক, মেয়েটা তার লক্ষ্মী এবং খুব ভালোবাসেন মেয়েকে, কিন্তু বুঝতে দেন না, কারণ বাবা এমনি আদর করে মাথায় উঠিয়ে রেখেছেন। তারপর বললেন, আরে মুরাদের অফিসে গিয়ে দেখেছিস অফিসটা কেমন? সাব্বিরের কাছ থেকে শুনলাম অফিসটা নাকি সেই রকম সুন্দর করেছে। একদিন যেয়ে দেখবো। আমারই তো ভাবতে আনন্দ হচ্ছে, আমার নিজের আপন ভাগনা এমপি হবে এই এলাকার। আমার কি ঠাট বাট বেড়ে যাবে চিন্তা কর। তুইও বুক ফুলিয়ে হাঁটতে পারবি, তোর আপন খালাতো ভাই এমপি। তোকে কেউ চোখ তুলে তাকাবার সাহস পাবে না। তানহা মনে মনে ভাবল, বাইরের মানুষের চোখ তুলে তাকাতে হবে কেন? নিজে দেখে তো কুল পায় না। কি অভদ্র অভদ্র নজরে দেখে আমাকে, সেটা যদি তোমাকে বলতে পারতাম। তোর বাবা যতই অপছন্দ করুক, মুরাদ অনেক ভালো ছেলে এবং আমার অনেক পছন্দের। আর বংশের এরকম একটি এমপি মন্ত্রী থাকাও লাগে, বুঝেছিস? একটু ঠাটবাট তো বজায় থাকে। তানহা মায়ের কথার কোনো উত্তর দিল না। মনে মনে ভাবল, ভাইয়ের কাছে শুনেছে, মায়ের কাছে শুনলো, কিন্তু অসভ্য চরিত্রহীন লোকটা একদিনও বললো না কলেজের সামনেই অফিস, একটু অফিসটা দেখে আসতে। খালি দেখলেই চেটেপুটে খেয়ে ফেলতে চায়, কিন্তু অফিসে না দেখাবে, নিয়ে দেখাবে না তো। অসভ্য চরিত্রহীন লোক একটা। সাব্বির মুরাদের সাথে নির্বাচনী প্রচারণা নিয়ে কিছু ব্যাপারে আলোচনা করে রাত 9টার মধ্যে বাড়িতে চলে আসলো। বাবার করা হুকুম 9টার আগে বাড়িতে আসতে হবে, একসাথে ডিনার করতে হবে। ডিনার টেবিলে বসতেই তারমিম শেখ জিজ্ঞেস করলো, কিরে, মুরাদের নির্বাচনী প্রচারণা কেমন চলছে? কি মনে হয় আমার ভাগনা জিতবে, তাই না? শাহরিয়ার শেখ মাথা তুলে তাকালেন। উনি জানতো সাব্বির বাড়ি থেকে বের হতে হয়তো বন্ধুদের সাথে ঘুরে ফিরে মাঝে মধ্যে মুরাদের সাথে দেখা করে, কিন্তু মুরাদের সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছে, রাজনীতিতে অংশ নিচ্ছে, এই ব্যাপারে মোটেও জানা ছিল না শাহরিয়ার শেখের। তাই সাথে সাথে সাব্বিরের দিকে তাকিয়ে বলল,
তুমি কি লেখাপড়া বাদ দিয়ে এখন রাজনীতি করছো? তুমি কি জানো না রাজনীতি আমার পছন্দ না? যারা রাজনীতি করে ক্ষমতার লোভে মানুষকে মানুষ বলে মনে করে না, তাদেরকে আমার একদম পছন্দ না। আমি নিজে কখনো এই পথে যাইনি। তুমি কি করে গেলে এই পথে? যাবার কে দিয়েছে তোমাকে অনুমতি? সাব্বির চায়নি এত তাড়াতাড়ি বাবা জানুক, কিন্তু যেহেতু আজ জেনে গিয়েছে তাই কিছু কথা স্পষ্ট করে বলে দিতে চায় সাব্বির। মাথা তুলে তাকালো শাহরিয়ার শেখের দিকে, তারপর বলল, তুমি কি করেছো বা কি করনি সেটা যেমন সম্পূর্ণ তোমার নিজের সিদ্ধান্ত। দাদা কখনো তোমাকে জোর করেনি, ঠিক তেমনি আমি আমার ক্যারিয়ারে কি চাই কি চাইবো না সেটা আমি ঠিক করতে পারবো বাবা। এতটুকু বড় হয়েছি, আশা করব দাদা যেমন তোমাকে কখনো কোনো কিছুতে জোর করেনি, তুমিও আমাকে জোর করবে না। লেখাপড়া করেছি, শেষ পর্যন্ত করব, কিন্তু আমার ক্যারিয়ার কি হবে সেটা সম্পূর্ণ আমি নির্ধারণ করব বাবা। শাহরিয়ার শেখ সাব্বিরের দিকে তাকিয়ে বলল, এখনকার রাজনীতি আগের রাজনীতির মতো নেই। এখন শুধু ক্ষমতার লোভে রাজনীতি, মানুষের সম্পদ দখলের রাজনীতি, খুন গুমের রাজনীতি, আর রাজনীতির আড়ালে, সেবার আড়ালে নিজের কুকর্ম কুবাসনা অর্জন করার রাজনীতি। আর কার পেছনে রাজনীতি করছো? কালকে সেই ছেলে মুরাদের পেছনে। ও রাজনীতির কি বোঝে? ও তোমাকে কি ভালো শিক্ষা দিবে? নিজেই তো কখনো ভালো শিক্ষা পায়নি। যে পরিবারের সাথে মিশিনি, পরিবার কি জানে না, সে তোমাকে কি শিক্ষা দিবে? কথাগুলো খুব জোরে বললেন শাহরিয়ার শেখ। সাব্বির খাবার টেবিল থেকে উঠে বলল, মুরাদ ভাই পরিবার সম্পর্কে কি জানে কি জানে না সেটা আমার চেয়ে বেশি কেউ জানে না। আর রাজনীতি কি বোঝে কি বোঝে না সেটা তুমি আর কিছুদিন পরে দেখতে পাবে, যখন মুরাদ ভাই জয়ের মালা পরে আমাদের বাড়িতে আসবে এমপি হয়ে। আর উনি কেমন রাজনীতিবিদ হবে এটাও দেখতে পারবে, কারণ উনি দূরের কেউ নয়। তার সাথে আমি আছি, এবং আমি যেহেতু আছি, মুরাদ ভাই আছেন, আমরা কেউ খারাপ কোনো কিছু করব না। যুগের সাথে তাল মিলিয়ে রাজনীতি করব, দেশের এবং মানুষের সেবা করার জন্য রাজনীতি করব। সম্পদ মুরাদ ভাইয়ের কম নেই, উনি 1,000 কোটি টাকার মালিক। সম্পদ অর্জন করার জন্য বা কুবাসনার জন্য মুরাদ ভাই এমপি হতে আসেননি। ওনার মিশন সম্পূর্ণ আলাদা। আমি ওনার সাথে মিশেছি, আমি জানি। তাই আশা করব কাউকে না জেনে বুঝে এরকম খারাপ মন্তব্য করবে না বাবা। কথাগুলো বলেই সাব্বির খাবার না খেয়ে চলে গেল। তানহা এবং তারমিম শেখ চুপ করে বসে রইল। তারমিম শেখ ভেতরে ভেতরে ফুঁসছে, বারবার শুধু মুরাদকে, মুরাদের ফ্যামিলিকে খারাপ বলা হয়। কি খারাপ করেছে ওনার সাথে এটা উনি কখনোই বলেন না, শুধু শুধু তার ভাগ্নি এবং তার ফ্যামিলিকে খারাপ বলে। তানহা মনে মনে ভাবছে, মুরাদের শুধু তানহার সাথে করা ব্যবহার ছাড়া এমনি আচরণগত তেমন কোনো সমস্যা দেখে না, কিন্তু বাবা এত ক্ষিপ্ত কেন মুরাদের প্রতি? আরও ভাবতে লাগলো, বাবা যখন জানবে মুরাদ ওর সাথে কি কি করে, তখন না জানি কি লঙ্কা কাণ্ড করে বসবেন। না না, মুরাদের থেকে দূরে থাকতে হবে, ঠিক করলো তানহা। পরের দিন পরীক্ষা শেষ করে তানহা দাঁড়িয়ে আছে কলেজ গেটে। মুরাদ এখনও গাড়ি পাঠায়নি, কিন্তু গাড়ি ছাড়া যেতেও পারবে না, সাব্বিরের করা নিষেধ আছে, দাঁড়িয়ে থাকতে হবে। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘড়ি দেখছিল তানহা। এদিকে অফিস রুমে দাঁড়িয়ে মিরর ওয়ালের গ্লাস দিয়ে বাইনোকুলার দিয়ে দেখছে তানহা রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। মুরাদ সাব্বিরকে আগেই একটা কাজের জন্য পাঠিয়ে দিয়েছে, সাব্বিরের আসতে 2 থেকে 3 ঘন্টা লাগবে। মুরাদ সেলিমের উদ্দেশ্যে বলল, যা, তোর ভাবিকে একটু কিডন্যাপ করে নিয়ে আয়। জি আচ্ছা ভাই, যাব, আর আসবো না। কি আচ্ছা, যাবি আর আসবি মানে? তুই গেলে কি তোর সাথে আসবে? যে বলবি সাব্বির এখানে আছে, সাব্বির ডেকেছে, এখান থেকে একসাথে বাসায় যাবে। না হলে তোর যে ভাবি, সোজা কথা আঙুলে ঘি উঠবে না। যে এই কথা বলবি আর দরজায় পৌঁছে দিয়ে চলে যাবে। বাইরে পাহারা দিবি যেন কেউ না আসে। সেলিম মুচকি মুচকি হাসলো আর মনে মনে ভাবলো, আজ মনে হয় ফ্ল্যাটের উদ্বোধন হবে, বাসর হবে। তাহলে কি সেলিম কিছু ফুল কিনে নিয়ে আসবে? কিন্তু সাহস করে জিজ্ঞেস করতে পারলো না, তাই চুপচাপ বেরিয়ে চলে গেল তানহাকে আনার জন্য। এদিকে মুরাদের বাসায় মীরা বাবার সঙ্গে কথা বলছে। মুস্তফা মনোয়ার জিজ্ঞেস করলেন, যাওয়ার প্রিপারেশন কেমন? সব কিছু গোছগাছ করে নিয়েছো? মীরা বাবার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বাবা, সব কিছু গোছগাছ করা শেষ, শুধু যেদিন যাব সেদিনের টিকিটটা কনফার্ম করলেই কাজ শেষ।
মীরাব কিছুক্ষণ ভাবলো বাবাকে বলবে কিনা তানহার কথা, কিন্তু মনে মনে ভাবলো লম্বা সময় পরে কাছে এত আগে এসব বলে লাভ নেই। তানহার পক্ষ থেকে হ্যাঁ হবে নাকি না হবে এখনো কিছুই বুঝে উঠতে পারছে না মীরাব। তাই ঠিক করলো যাবার আগে একদিন তানহার সাথে দেখা করে কথা বলবে। তানহা যদি পজিটিভ কিছু বলে তবেই বাবার সাথে কথা বলে যাবে, যেন তানহার বিয়ে ওর সাথে ঠিক করে রাখে। যদিও মুরাদ ভাই কথা দিয়েছে, তারপরও মুরব্বী মানুষ, কাজ কথা বললে সুবিধা হবে বেশি। তাই বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল মীরাব। সেলিম তানহার কাছে এসে বললেন, ভাবি, মুরাদ ভাইয়ার অফিসে চলেন। তানহা ভেতরে ভেতরে খুব খুশি এবং এক্সাইটেড হয়ে গেল, কিন্তু উপরে উপরে বলল, কেন আমি ওনার অফিসে যাব কেন? সেলিম তড়িঘড়ি করে বলল, আরে সাব্বির ভাই অফিসে বসে আছে, আপনি গেলে কিছু কাজ বাকি আছে, কাজটা করে আপনাকে নিয়ে বাসায় চলে যাবে। আধা ঘন্টার মতো লাগবে। আপনি তো রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না। তানহা এমন ভাব দেখালো যেন যেতে চাচ্ছিল না, কিন্তু বলল, ঠিক আছে, আধা ঘন্টা তো আর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবো না। ঠিক আছে, চলুন। কোথায়? অফিসে নিয়ে চলুন। ভেতরে ভেতরে তানহা খুশি, আজকে অফিসটা দেখবে। অনেক শুনেছে অফিসের কথা, কলেজের এত কাছে অফিস, অথচ চরিত্রহীন অসভ্য লোকটা কোনো দিন একটু ডেকে ঠান্ডাও খাওয়ালো না। অফিসের দরজার সামনে আসতেই সেলিম বলল, ভিতরে যান, সাব্বির ভাইয়া ভিতরে আছে। তানহা অতশত ঘাটালো না, জানে সাব্বির সারাদিন এখানেই থাকে, তাই দরজা খুলে ভেতরে ঢুকলো। সেলিম আর ঢুকলো না, বাইরে পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে রইলো। আগেই বলে রাখছি, দরজা একবার লক হয়ে গেলে পাসওয়ার্ড না দিলে দরজা খোলে না। তাই তানহা দরজা লাগানোর সাথে সাথে লক হয়ে গেছে। দরজা লাগানোর সাথে সাথে দেখলো অফিসের ভেতরে একটি প্রাণীও নেই, শুধুমাত্র মুরাদ তার চেয়ারে বসে আছে। তানহা এদিক ওদিক তাকিয়ে মুরাদের সামনে গিয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া কোথায়? কোন ভাইয়া? এখানে তো ওয়ান অ্যান্ড অনলি আমি আছি, চৌধুরী মুজাহিদ মুরাদ। ইন শর্টকাট, ভাতার লাগি তোর। নাম তো শুনেই হোগা। ভয়ে তানহার গলা শুকিয়ে আসলো। ঘুরেই সাথে সাথে দরজা খুলবে, দেখলো দরজা লক হয়ে গেছে, দরজা খুলতে পারছে না। ঘুরে আবার মুরাদের দিকে তাকালো, বলল, দরজা খুলছে না কেন? পাসওয়ার্ড দেওয়া আমি না গেলে খুলবে না। খুলে দিন, আমি বাসায় যাব। মুরাদ বসে বসে পায়ের উপর পা তুলে বলল, না, বাসা যাবে না, তো এখন এখানে থাকবে। বলেই সাথে সাথে চেয়ার থেকে উঠে দাঁড়ালো মুরাদ। তারপর দুই হাত দিয়ে চুলগুলো ব্যাকব্রাশ করতে করতে তানহার কাছে এসে দাঁড়ালো। হঠাৎ করে তানহার হাত দুটো দেয়ালের সাথে চেপে ধরে তানহাকে নিজের সাথে মিশিয়ে বলল, কিছুক্ষণ এখানে থাকবে, তারপর আমি নিজে গিয়ে বাসা দিয়ে আসবো। তানহা ভয়ে কথা বলতে পারছে না। মুরাদ তানহার হাত দুটোকে এক হাত দিয়ে আটকে আরেকটি হাত তানহার কোমরে দিয়ে ক্রস বেল্ট খুলতে লাগলো। তানহা কোনো মতে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি করছেন? বেল্ট কেন খুলছেন? মুরাদ তানহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, শ্শ্, কিছু হবে না, একটু খুলবো শুধু। বেল থাকলে ডিস্টার্ব হয়। কিছু করবো না, শুধু একটু ফিল নেব, একটু শুধু টাচ করবো, শোনো, বাদ টাচ। আজকে আর কিছু লিখতে পারবো না, আমার লজ্জা লাগে। মুরাদ একটানে তানহার ক্রস বেল্ট খুলে নিচে ফেলে দিল। তানহা চিৎকার করে উঠল, কিন্তু সেই চিৎকার বাইরে যাওয়ার কোনো উপায় নেই, কারণ সাউন্ডপ্রুফ রুম। এদিকে বাইরে সেলিম কান পেতে শোনার চেষ্টা করছে আর মনে মনে ভাবছে বড়লোকের বিরাট কারবার, এত কিছু হয়ে যাচ্ছে ভেতরে, অথচ বাইরে সেলিম একটু শব্দও পাচ্ছে না। সেলিম উকি ঝুঁকি দিচ্ছে, এর মধ্যে ইমতিয়াজ এসে জিজ্ঞেস করলো, কি রে, কি হয়েছে? কি দেখছিস? সেলিম মুখে আঙ্গুল দিয়ে বলল, হুশ, কথা বলিস না, না হলে ভিতরে মুরাদ ভাই শুনে ফেলবে। ভিতরে আমাদের ভাবি আছে, কি হচ্ছে একটু বোঝার চেষ্টা করছিলাম। এমন সাউন্ড প্রুফ রুম বানাইছে, ভিতরে যদি ঠাডাও পড়ে তাও বোঝা যাবে না। ভাই বের হয়ে যদি শুনে তুই এরকম করেছিস, তাহলে আজকে মার একটা মাটিতেও পড়বে না। গত পরশু কি করেছিলি মনে নাই? সেলিম ভয় পেয়ে গেল, কিন্তু কান
খাড়া রাখলো ভেতরে কোনো শব্দ পাওয়া যায় কিনা, কিন্তু আফসোস ভেতরে কোনো শব্দই পাওয়া গেল না। এদিকে তানহা 2 হাত ক্রস করে বুকের সামনে রেখে বলল, পাগল হয়ে গেছেন, কি করছেন আপনি? মুরাদ তানহার দিকে তাকিয়ে বলল, কিছু করছি না বলেছি তো, কিছু করব না, শুধু একটু টাচ করবো তোকে, ফেল নেবো, আর কিচ্ছু করব না। মুরাদ তানহার হাত দুটো দেয়ালের সাথে চেপে ধরে তানহার গালে কপালে থুতনিতে পাগলের মতো চুমু খেতে লাগলো। এক পর্যায়ে মুরাদ তানহার কোমরে হাত দিয়ে স্লাইড করতে করতে হাত ধীরে ধীরে উপরে উঠাবে, ঠিক তার আগেই তানহা মুরাদের হাত থেকে কোনো মতে এক হাত ছুটিয়ে মুরাদের আরেক হাত ধরে ফেললো। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, প্লিজ না, আর না, আমার খুব ভয় হচ্ছে। প্লিজ ছেড়ে দিন, বাসায় যাব আমি। মুরাদ চোখ তুলে তাকালো তানহার দিকে, তারপর কণ্ঠ খুব নরম করে খাদে নামিয়ে তানহার কাঁধে কপাল ঠেকিয়ে বলল, আমার খুব কষ্ট হচ্ছে তানহা, তুই কি আমার কষ্ট কখনো বুঝতে পারবি না? তানহা চুপ করে রইল। সারা শরীর তানহার কাঁপতে লাগলো। মুরাদ তানহার কাঁধ থেকে কপাল উঠিয়ে তানহার গলায় মুখ ডুবিয়ে দিল। খুব ধীরে যত্নের সাথে তানহার গলায় ছোট ছোট চুমু এঁকে দিতে লাগলো মুরাদ। তানহা যেন মোমের মতো গলে যেতে লাগলো। মুরাদ গলা থেকে মুখ উঠিয়ে তানহার কানে কানে বলল, ভালোবাসি আমি, ভীষণ ভালোবাসি তোকে, তুই কবে বুঝবি? মুরাদের কথা শুনে তানহা বরফের মতো জমে গেল। কি বলছে লোকটা, ভীষণ ভালোবাসে? আজ প্রথম মুরাদের ভালোবাসি কথা শুনতে তানহার কানে নুপুরের ঝংকারের মতো মনে হলো। কানে যেন এখনো রিনিঝিনি বাজছে। তানহা চুপ করে রইল। মুরাদ কানের কাছে মুখ নিয়ে আবার উষ্ণ নিঃশ্বাস ছেড়ে বলল, আমি ভালোবাসি তোকে ভীষণ। বলেই 2 হাতের আঁচলে তানহার মুখ নিয়ে তানহার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল মুরাদ। খুব ধীরে যত্নের সাথে তানহার ঠোঁটে চুমু খেতে লাগলো মুরাদ। তানহাও যেন চুপ হয়ে সায় দিতে লাগলো, আর কোনো ছোটাছুটি করলো না। তানহার কানে শুধু একটা কথাই বাজছে, ভালোবাসি তোকে, ভীষণ ভালোবাসি। এই একটি কথা জীবনের এমন ভালো কখনো কোনো কথা যেন শুনতে লাগেনি তানহার কাছে। এভাবে কতক্ষণ চুমু খেলো মুরাদ নিজেও জানে না। কিছুক্ষণ পর ফোনের ভাইব্রেশন হলো। মুরাদ তানহার ঠোঁট ছেড়ে দিয়ে ফোনের দিকে তাকালো। ফোনের স্ক্রিনে দেখলো খালার ফোন এসেছে। মুরাদ তানহাকে ছেড়ে দিল। তানহা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তানহাকে একটু ধাতস্থ হওয়ার সময় দিয়ে মুরাদ ফোন ব্যাক করলো খালার নাম্বারে। তানহা এখনও জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে ও হাঁপাচ্ছে। মুরাদ তানহার দিকে দৃষ্টি রেখে ফোন রিসিভ করে হ্যালো বলল। ওপাশ থেকে খালামুনি বলল, তানহা এখনো বাসায় আসেনি। ও খালামণি, বলতে ভুলে গেছিলাম, তানহা আমার অফিসে সাব্বিরের জন্য অপেক্ষা করছে। সাব্বির আসলে পাঠাবো নাকি এখনই গাড়ি দিয়ে পাঠিয়ে দেবো? জবাবে তারমিম শেখ বলল, তোর অফিসে থাকলে থাকুক, সমস্যা নেই। সাব্বিরের সাথে একেবারে পাঠিয়ে দে, আলাদা আলাদা করে পাঠাতে হবে না। মুরাদ ঠিক আছে বলে ফোন রেখে দিল। তারপর ধীরে ধীরে তানহার কাছে হেঁটে এসে পাশেই পড়ে থাকা ক্রস বেলটা উঠিয়ে তানহার হাতে দিয়ে বলল, যা ফ্রেশ হয়ে আয়, ওই যে রুমের দরজা, গিয়ে পাসওয়ার্ড দিলেই খুলে যাবে। তানহা লজ্জায় মাথা নত করে রয়েছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, পাসওয়ার্ড কি? 11219। তানহা দ্রুত পায়ে হেঁটে দরজার কাছে গিয়ে 11219 নাম্বারটি দিতে দরজাটির লক খুলে গেল। তানহা দরজা খুলে ভেতরে প্রবেশ করে হা হয়ে গেল। এ কি দেখছে? রুমটা দেখে মনে হচ্ছে রুমটা যেন শুধুমাত্র তানহার পছন্দের জিনিস দিয়েই ভরা। সব কিছু তানহার পছন্দের। পর্দা, বিছানার চাদরের কালার থেকে দেয়ালের কালার থেকে শুরু করে ফার্নিচার পর্যন্ত সব কিছু শুধুমাত্র তানহার পছন্দের। মনে হচ্ছে রুমটি শুধুমাত্র তানহার জন্যই তৈরি করা হয়েছে। অন্যান্য মেয়েদের পিঙ্ক কালার পছন্দ হলেও তানহার পছন্দ অফ হোয়াইট কালার। তাই মুরাদ ভেতরে সব কিছু অফ হোয়াইট করার চেষ্টা করেছে, যেন মনে হয় শীতের দেশের কোনো বরফের ভেতর এসে পড়েছে। ঠান্ডা শীতল একটা অনুভব পুরো রুম জুড়ে।
স্নিগ্ধ লাগছে সব কিছু, যেন পরম শান্তিময় লাগছে তানহার কাছে। তানহা এগিয়ে গিয়ে বিছানার উপর একটু বসলো, ভুলে গেল একটু আগে ওর সাথে কি হয়েছিল। ও হাত দিয়ে ধরে ধরে প্রত্যেকটা জিনিস ঘুরে ঘুরে দেখছে, বিছানার চাদর, বালিশ, ফার্নিচার সব কিছু স্পর্শ করে করে দেখছে। এদিকে ল্যাপটপের স্ক্রিনে মুরাদ বসে দেখছে তানহা রুমের ভিতর কি করছে। যদিও মুরাদ অন্য কিছুই দেখতো না, আর দেখলেই বা কি, মুরাদের বিয়ে করাবো, অধিকার আছে মুরাদের। তানহা হেঁটে হেঁটে সব কিছু দেখছে। দেখতে দেখতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আয়নায় দাঁড়ালো। আয়নায় নিজেকে বিধ্বস্ত অবস্থায় দেখে তানহার আজ প্রথম রাগ হলো না, লজ্জা হলো। তানহা আয়নায় যেন নিজের চেহারা নিজে দেখতে পারছে না, নিচের দিকে তাকিয়ে রইল। মুরাদ ল্যাপটপের স্ক্রিনে সব কিছুই দেখছে, ঠোঁটে মুচকি হাসি। তারপর তানহা ধীরে ধীরে ক্রস বেল্টটি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পড়তে লাগলো। মুরাদ ল্যাপটপের স্ক্রিনে সব কিছুই দেখছে। ক্রস বেল্ট পরা হয়ে গেলে তানহা ধীরে ধীরে রুম থেকে দরজা খুলে বের হয়ে আসলো। মুরাদ ল্যাপটপটি বন্ধ করে রাখলো যাতে তানহা কিছু বুঝতে না পারে। তারপর তানহার দিকে তাকিয়ে বলল, চেয়ারে এসে বস। তানহা কাঁপা কাঁপা পায়ে ধীরে ধীরে হেঁটে এসে টেবিলের সামনে দাঁড়ালো। মুরাদ চেয়ারটি এগিয়ে দিয়ে বলল, মুখটা শুকনো লাগছে কেন? কি খাবি? ভারী কিছু খাবি নাকি হালকা কিছু এনে দেবো? বাসায় যাব। তানহা চেয়ারে বসলে মুরাদ নিজের চেয়ার থেকে উঠে এসে তানহার চেয়ারের সামনে হাঁটু ভেঙে বসে তানহার দিকে তাকিয়ে বলল, যাবি সাব্বির আসলে, ওর সাথে একসাথে যাবি। বলল তানহা। মুরাদ তানহার হাত দুটো নিজের হাতে নিয়ে বলল, বাইরে থেকে একটি পিৎজা আর সফট ড্রিঙ্কস অর্ডার কর, তোর ভাবির ক্ষুধা পেয়েছে, ও খাবে। মুরাদ মোবাইল তুলে ফোন লাগালো সেলিমের নাম্বারে। সেলিম ফোন ধরতেই মুরাদ বলল, সেলিম ফোন রেখে দিল। মনে মনে ভাবলো, এই যা, মাত্র 20 থেকে 30 মিনিটে খেল খতম, এর জন্যই এত কিছু হচ্ছিল। ইমতিয়াজ বলল, কি ভাবছিস? তাড়াতাড়ি অর্ডার কর, বাবি খাবে। মুরাদ ভাইয়ের ভালো খাবার দাবার দরকার, বুঝলি? দেখতে সুস্থ হলেও এনার্জি কম। ইমতিয়াজ বলল। ভাই শুনলে রক্ষা নাই, তাড়াতাড়ি অর্ডার দে। এদিকে তানহা হঠাৎ মাথা তুলে তাকালো মুরাদের দিকে, তারপর দৃঢ় কণ্ঠে বলল, আপনার কয়টা বউ? সেলিম কেন বললো যে আপনার অনেকগুলো বউ? মুরাদ অবাক হয়ে গেল তানহার কথা শুনে, তারপর বলল, সেলিম বলেছে আমার অনেকগুলো বউ। এত কিছু শুনতে চাই না। আপনার নিশ্চয়ই আমেরিকা একটা বউ আছে। 15 বছর নিশ্চয়ই আপনি আমেরিকায় এমনি এমনি থাকেননি বউ বাচ্চা রেখে। থাপড়ে দাঁত সবগুলো ফেলে দেবো। বেয়াদব, বউ বাচ্চা রেখে দেখেছি মানে কতবার বলবো মধুরিমাকে আমি ভালোবাসি না? মধুরিমাকে আমি কখনো টাচ করিনি, তাহলে বাচ্চা আসলো কোত্থেকে? আমি শুধু তোকে ভালোবেসেছি, জীবনে প্রথম শুধু তোকে স্পর্শ করেছি। তানহা মুরাদের হাত ছাড়িয়ে বলল, খবরদার মিথ্যে বলবেন না। বাড়িতে বউ বাচ্চা রেখে আপনি নাটক করছেন আপনি বউকে টাচ করেননি আর বাচ্চা আপনার না। যে নিজের দুধের বাচ্চা খালাতো বোনকে ছাড়ে না, সে 6 বছর ধরে নিজের বিয়ে করা বউকে ছেড়ে দিয়েছে, এটাও আমায় বিশ্বাস করতে হবে? এই সত্যি করে বলুন, কয়টা বউ আপনার? আরেকবার বাজে কথা বললে থাপড়ে দাঁতগুলো সব ফেলে দেবো। বেয়াদব, 5টা বউ আমার, খুশি? তুই 6 নম্বর হবি, যা খুশি থাক। কিছুক্ষণের মধ্যেই পিৎজা এবং সফট ড্রিঙ্কস নিয়ে হাজির হলো সেলিম এবং ইমতিয়াজ। দরজা নক করতে মুরাদ উঠে দরজা খুলে দিল। সেলিম এবং ইমতিয়াজ বাইরে দাঁড়িয়ে পিৎজা এবং সফট ড্রিঙ্কস মুরাদের হাতে দিয়ে বলল, ভাই তাহলে খাওয়া দাওয়া করেন, আমরা বাইরে আছি, বলেই দুজন চলে গেল। মুরাদ দরজা লক করে আবার তানহার সামনে এসে টেবিলে পিৎজা এবং সফট ড্রিঙ্কস রাখলো। তারপর আরেকটি চেয়ার টেনে তানহার সামনে বসে বলল, খা। তানহা কিছুক্ষণ আগের মুরাদের বলা কথায় সন্তুষ্ট নয়, তাই অন্যদিকে তাকিয়ে রইল তানহা। মুরাদ চুপচাপ তাকিয়ে রইল তানহার দিকে, তারপর বলল, চুপচাপ খাবি নাকি কানে নিচে 2টা থাপ্পড় দিব? তানহা যেন একটু দমে গেল, ভয় পেয়ে গেল, যেহেতু পুরো অফিসে তানহা এবং মুরাদ ছাড়া কিছুই নেই, যে কোনো মুহূর্তেই লোকটা তানহাকে থাপ্পড় মেরে দিতেও পারে। তাই তানহা কোনো কথা না বলে চুপচাপ পিৎজা প্যাকেট খুলে পিৎজা খেতে লাগলো। মুরাদ চেয়ে চেয়ে দেখলো তানহার খাওয়া, তারপর মোবাইলটা হাতে নিয়ে ফোন দিল সাব্বিরকে। সাব্বির ফোন ধরতে বলল, হ্যাঁ সাব্বির, কত লাগবে আসতে? তানহা বাসায় যাবে, তোর জন্য বসিয়ে রেখেছে, একসাথে যাবে।
আর বেশিক্ষণ লাগবে না ভাইয়া, এই 10 থেকে 15 মিনিট। ওকে বসতে বলো, আমি এখনই আসছি। বলেই সাব্বির ফোন রেখে দিল। মুরাদ কিছুক্ষণ তানহার দিকে তাকিয়ে রইল। তারপরে মন চাইলো তানহাকে আরেকটু খ্যাপাতে, তাই বলল, আমার 4টা 5টা বউ থাকলে তোর কি সমস্যা? তোকে তো আমি মাথায় করে রাখবো, এবং সবগুলো বউয়ের মধ্যে তুই আমার সবচাইতে প্রিয় হবে। যেমন জান্নাতে গেলে 70টা হুর পাবো, তার মধ্যে তুই সর্দারনি হবি। তানহা মুখে পিৎজা কামড় দেওয়া অবস্থায় কড়া চোখে তাকালো মুরাদের দিকে। কিছু বলতে পারছে না, আর কিছু বলতেও চাচ্ছে না এই অসভ্য চরিত্রহীন লোকটাকে। আর কি বা বলবে, কত বড় সাহস, বলে কিনা তানহা হবে 6 নাম্বার বউ। বাকি 5 জনের মধ্যে থেকে তানহা সবচাইতে প্রিয়, তানহাকে মাথায় করে রাখবে। আর কি বলল, এই দুনিয়ায় শেষ না, ইহকালে তো 6টা দিয়ে আর চলবে কিনা জানে না, পরকালে তার 70টা লাগবে, সেখানে আবার তানহা হবে সর্দারনি। তানহা রাগে ক্ষোভে ফুঁসছে, কিছু বলতে পারছে না, মন চাচ্ছে নিজের চুল নিজে ছিঁড়ে ফেলতে। মুরাদ বহু কষ্টে হাসি আটকে রেখেছে, চুপচাপ তাকিয়ে আছে তানহার দিকে। খুব বুঝতে পারছে তানহা মনে মনে ফুঁসছে, যে কোনো মুহূর্তে বিষধর নাগিনের মতো সবল দিতে পারে। তাই আর ঘাটল না, বলল, চুপচাপ খা, 5 নম্বর হোক আর 6 নম্বর, তুই আমার মনের ভিতর আছিস, ঠিক আছে? বাড়িতে যে কটে ঘুরঘুর করুক, আমার মনের রাজত্ব একমাত্র তোর। তানহা আঙ্গুল তুলে বলল। দেখুন, মুরাদ সাথে সাথে আঙ্গুল ধরল, ধরে বলল, কি দেখাবি দেখা, সাব্বির আসার আগেই দেখা, নাহলে তো আবার সাব্বির চলে আসবে। বলেই চোখ টিপে মুচকি হাসল মুরাদ। ঠিক তার 5 মিনিট পরে সাব্বির এসে হাজির। এসেই তানহাকে বলল, সরি সরি, একটু লেট হয়ে গেল। বেশিক্ষণ অপেক্ষা করিয়েছি? তোর তো লস হয়নি, বসে বসে ফ্রি ফ্রি পিৎজা খেলি, আর হবু এমপির সাথে এতক্ষণ বসে বসে সময় কাটালি। এমপি হয়ে গেলে তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিসে আসতে হবে। তানহা মনে মনে বলল, অ্যাপয়েন্টমেন্ট মাই ফুট, নিজে ডেকে কুল পায় না, অ্যাপয়েন্টমেন্টটা হুম, পিছে পিছে ঘুরলেও তো আমি আর এই অফিসে আসবো না, শিক্ষা হয়ে গেছে আমার। বলে মুরাদের দিকে কটমট দৃষ্টিতে তাকালো তানহা। মুরাদ বলল, আচ্ছা ঠিক আছে, যা, খালামণি অপেক্ষা করছে, খালে চলে আসলে আবার দুজনে বকা খাবি। তাড়াতাড়ি বাসায় যা, সেলিম নিচে আছে, গাড়ি নিয়ে যা। সাব্বির এবং তানহা অফিস থেকে বের হয়ে গেল। মুরাদ মনে মনে ভাবছে, এ মেয়ে কবে ম্যাচিওর হবে, কবে বড় হবে, কত কিছু বলে, কিন্তু মেয়েটা কিছুই বোঝে না, যেটা ধরে বসে থাকে জাস্ট ধরে বসেই থাকে। বাসায় গাড়ি দিয়ে নামার সাথে সাথেই দেখা হয়ে গেল শাহরিয়ার শেখের সাথে। উনি অফিস থেকে আজ তাড়াতাড়ি বাড়ি ফিরেছিলেন। যেখানে জমের ভয় সেখানেই রাত হয়, সাব্বির মনে মনে ভাবল, আর একটু আগে বা আর একটু পর আসলেই হতো, শুধু শুধু বাবার সাথে গেটে দেখা হয়ে গেল, এখন 10টা কথা শুনতে হবে। তানহাও মনে মনে ভয় পেল কিছুটা। এদিকে শাহরিয়ার শেখ আজকেও মুরাদের গাড়ি দেখে ভেতরে ভেতরে অস্বস্তি হচ্ছে, পছন্দ হচ্ছে না ওনার বিষয়টা। প্রতিদিন তানহা আসলে কেন মুরাদের গাড়ি দিয়ে আসতে হবে? রাজনীতিবিদদের কিছুই ভালো না, কিছুই ফ্রিতে বা মাগনা করে না, নিশ্চয়ই এর পেছনে কোনো স্বার্থ আছে। মনে মনে ভাবতে লাগলো শাহরিয়ার শেখ। মুরাদ বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত 11টা বেজে গেল। সুলতানা শিরিন বসেছিল খাবার নিয়ে মুরাদের জন্য। মুরাদ ডাইনিং টেবিলের সামনে এসে বলল, তুমি আমার জন্য বসে আছো কেন মা? আমি তো বলেছি আমার ফিরতে দেরি হলে তুমি শুয়ে থাকবে, আমি পরে খাবো। সুলতানা শিরিন বলল, কই এমন রাত, মাত্র তো 10টা বাজে। সবার জন্য কই এমন রাত না হলেও তোমার জন্য কই এমন রাত, কারণ তোমার ইনসোমনিয়া প্রবলেম আছে, ঘুমাতে সমস্যা হয়, তো ওষুধ খেয়ে তোমাকে আগেই ঘুমাতে বলেছি। সুলতানা শিরিন এদিক ওদিক তাকিয়ে মুরাদের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ রে, তানহা কি তোর সাথে কথা বলে? কিছু হয়েছে তানহার সাথে? মুরাদ মার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কি হওয়ার কথা বলছো মা? আর তোমার যে ভাগ্নে, যে তেজ, কাছে মরিচের মতো, ধানি লঙ্কা একটা, একটা কথা বললে 10টা কথা শুনিয়ে দেয় আমাকে, পটর 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 মুখটা চলতেই থাকে। পার হয়ে গেল তানহার 6টি পরীক্ষা। সেদিনের পর আর মুরাদের সাথে দেখা হয়নি তানহার। তবে গতকাল রাতে কল দিয়েছিল মুরাদ। ফোনের কথা ভাবতে লাগলো তানহা। ফোন ধরে প্রথম নাম্বার দেখে বুঝতে পারেনি তানহা। ফোন ধরে হ্যালো বলার সাথে সাথে তানহা জিজ্ঞেস করে কি, ওপাশ থেকে জবাব আসলো, তোর ভাতার। তানহা বলল, কোন ভাতার?
জবাবে মুরাদ বলল, তোর বেস্ট পারফরমেন্স দেওয়া ভাতার। মাত্র তো 8-9 দিন হলো, এর মধ্যে ভুলে গেলে? মনে হচ্ছে ডোজ কম হয়ে গেছে। হাসতে হাসতে বলল মুরাদ। তানহা বলল, খবরদার বাজে কথা বলবেন না। মুখটা খুললেই বাজে কথাই বলেন আপনি, তাই না? নাকি শুধু বাজে কথা না, বাজে কিছু করতেও মন চায়, কোনটা? বলল মুরাদ। তারপরে সিরিয়াস ভঙ্গিতে বলল, ফোন এক রিং হওয়ার সাথে সাথে ধরলি কেন? আপনার নাম্বার ছিল, তুই কেন ফোন ধরলি? আমি না হয়ে অন্য কেউ তো হতে পারতো। এইভাবে বুঝি ফোন নিয়ে বসে থাকিস? জবাবে তানহা বলল, মোটেও না, আমি পড়ার জন্য টেবিলে এসেছিলাম, আর এখানে মোবাইল চার্জ দেয়া ছিল, আর ফোনের রিং হলে ফোন ধরবো না আমি? আর আপনি জবাব চাওয়ার কে? আমি আপনাকে জবাব দিতে বাধ্য নই। আপনি যে এক এক দেশে এক একটা বউ পালছেন, আপনার কাছে কেউ জবাব চেয়েছে সেটা? তাহলে আপনি আমার কাছে জবাব কেন চান? আননোন লোক ফোন দিক আর আমার বয়ফ্রেন্ড ফোন দিক, আপনি জিজ্ঞেস করেন কেন? একদমই কথাগুলো বলল তানহা। বলেই দাঁত দিয়ে জিভ কাটলো। কি বলে ফেললাম? এখন না জানি এই লোক কি কথা বলে। মুরাদ দাঁত কিরমির করে জবাব দিল, আমি কে? আমার কাছে জবাব চাচ্ছিস আমি কে? আমি সেই লোক, বছর বছর যায় ডজন খানেক বাচ্চা জন্ম দিবি। কথাটি শোনার সাথে সাথে তানহা চোখ বন্ধ করে ফেলল। তারপর বলল, চুপ করুন অসভ্য লোক, মুখ খুললেই শুধু বাজে কথা। আর ফোন দিবেন না আমার। বলে ফোন রেখে দিল তানহা। ফোন রেখে দ্রুত পায়ে দৌড়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল তানহা। আর ধরবে নাই বাজে লোকের ফোন, তাই অফ করে রেখেছে। এদিকে ফোনের দিকে অবাক নয়নে তাকিয়ে রইল মুরাদ। কত বড় সাহস এই মেয়ের মুখের উপর ফোন কেটে দিল। ফোনও বন্ধ করে রেখেছে। কয়েকবার ফোন ঢোকানোর চেষ্টা করলো মুরাদ, কিন্তু ফলাফল শূন্য। মোবাইল বন্ধ। রাগে ক্ষোভে মুরাদ মনে মনে ভাবল, একবার তোকে হাতের কাছে পাই, গতবার ছেড়ে দিয়েছিলাম, এবার থেকে বাচ্চার মা বানিয়ে তারপর ছাড়বো। বর্তমান। তানহা ফোন হাতে নিয়ে ভাবতে লাগলো গতদিনের কথা। 24 ঘন্টার বেশি হয়ে গেছে মুরাদ ভাই ফোন দিচ্ছে না। ঘটনা কি? এমনিতে তো ফোন দিয়ে ডিস্টার্ব করতে না বললে সেই কাজ বেশি করে করে, কিন্তু এখন কেন ফোন দিচ্ছে না? নিশ্চিত আমেরিকার বউকে নিয়ে ব্যস্ত, তাই। রাগে ক্ষোভে ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে চুপচাপ কাঁথা দিয়ে মাথা ঢেকে শুয়ে পড়ল তানহা। পরের দিন সকাল। আজ থেকে শুরু হবে মুরাদের ইলেকশনের জন্য ডিউটি করা। প্রত্যেকটি এলাকা ডিউটি করে সশরীরে যে সবার সাথে কথা বলবে, ভোট চাইবে, সবার দোয়া নিবে। মুরাদ প্রথমেই সিলেক্ট করলো তানহাদের এলাকা। বেশ কয়েকদিন হয়েছে তানহাকে দেখে না। আর পরশু রাতে যে কাজটা করেছে এজন্য তানহাকে শাস্তিও পেতে হবে। সাব্বিরকে আগে থেকে জানিয়ে রেখেছে, তাই সাব্বির আর মুরাদের সাথে আসবে না, বাড়িতেই থাকবে। মুরাদ ভাই আসার পর একসাথে এখান থেকে ভিজিটে বের হবে। কথা মতো তানহা পরীক্ষা শেষে লাঞ্চের পর 3টার দিকে ভিজিটে বের হলো। মুরাদের সাথে আছে সেলিম, ইমতিয়াজ, সাথে আরও কয়েকজন বন্ধু, দলের সিনিয়র জুনিয়র অনেক নেতা। পুরো একটি মিছিল নিয়ে মুরাদের দল বের হয়েছে আজই প্রথম। পাঞ্জাবি পরেছে মুরাদ, খোঁচা খোঁচা দাড়ি, গোঁফ, চোখে সানগ্লাস, টকটকে ফর্সা চেহারা। পরেছে কালো একটি পাঞ্জাবি এবং সাদা পাজামা। যেন পুরাই কোনো রাজ্যের রাজপুত্রের মতো লাগছে। ছোট বড় শিশু, নারী পুরুষ বৃদ্ধ সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে মুরাদের দিকে। রাজনীতিবিদ অনেক দেখেছে, কিন্তু মুরাদের মতো এত সুন্দর, এত হ্যান্ডসাম রাজনীতিবিদ কেউ দেখেনি। অনেকে মনে মনে ভাবছে এই লোক সামনে দাঁড়ালে ভোট তো আপনা আপনি এই লোকের জন্যই চলে যাবে। এদিকে মিছিলের শব্দ পেয়ে তানহা সাথে সাথে বাড়ি থেকে দৌড়ে গেটে এসে দাঁড়ালো। দেখলো দূর থেকে দেখা যাচ্ছে মুরাদের মিছিল আসছে। সাব্বির পেছনে তানহার সাথে দাঁড়িয়ে বলে, এখানে কি করছিস? ভিতরে যা। এখন দলবল নিয়ে মুরাদ ভাই বাড়িতে আসবে। আমাকে বলে দেওয়া হয়েছে এত মানুষজনের সামনে তুই যেন সামনে না আসিস। যা ভিতরে যা। বাড়ির ভেতরে এসে দলবল সবাইকে না এনে শুধু সেলিম, ইমতিয়াজ এবং ঘনিষ্ঠ 2জন বন্ধু, দলের কিছু সিনিয়র নেতাদের নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো মুরাদ। বাকি সবাই বাহিরেই আনন্দ উল্লাস করছে, দাঁড়িয়ে আছে। এই প্রথম 15 বৎসর পর মুখোমুখি বসলো শাহরিয়ার শেখ এবং মুরাদ।
সাব্বির নাস্তার আয়োজন করছে। মুরাদ প্রথমবার যখন আমেরিকা যায় তখন বয়স ছিল 18। তখন খালুর সাথে কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, কিন্তু এই 15 বছরের খালুর সাথে কখনো দেখা সাক্ষাৎ হয়নি, কথা হয়নি। কারণ এর মধ্যে শুধু কদিনের জন্যই বাংলাদেশে এসেছিল মুরাদ। তারপর এই জোর জবরদস্তির বিয়ে, মুরাদের চলে যাওয়া, সবকিছু মিলিয়ে আর তানহার বাবার সাথে কথা বলা হয়নি। শাহরিয়া শেখ বাসায় মেহমান যেহেতু, মুরাদ তাই সৌজন্য রক্ষার্থে বলল, কেমন আছো? নির্বাচনের ক্যাম্পেইনের কী অবস্থা? এই তো খালু, চলছে। দোয়া করবেন যেন জয়ী হতে পারে। শাহরিয়ার শেখ আবার একটু খোঁচা মেরে রসিকতা করে বলল, তুমি জয়ী হলে তোমাদের কি লাভ হবে? সেই লাভবান তোমারই হবে। রসিকতায় মুরাদও কম যায় না, তাই খালুর দিকে তাকিয়ে বলল, না খালু, এবার লাভবান আপনিও হবেন। গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন, তাই দোয়াটা একটু বেশি করে করবেন। আফটার অল ভেতরের লোক আপনার। বলল মুরাদ। বলে সাব্বিরের দিকে তাকিয়ে বলল, আজকে আমরা উঠছি, খালাকে ডাক, খালার সাথে কথা বলে যাই। শাহরিয়ার শেখ ভাবতে লাগলো মুরাদ এই মুহূর্তে ঠিক কি কথা বলল। মাথায় আসছে না, তাই কোনো উত্তর দিল না, জাস্ট একটু হেসে বসে রইল। এদিকে তারমিম শেখ রান্নাঘর থেকে বলল, খবরদার এখন যাওয়ার নাম নিবি না, 10 মিনিট সময় দে, এক্ষুনি হয়ে যাচ্ছে। আমি সবার জন্য একটু নাস্তার আয়োজন করেছি। মুরাদ বুঝলো খালা যেতে দিবে না, তাই দলের নেতাদের বলল, এই তো 5 মিনিটের মধ্যে আসছে। বলেই কাউকে কিছু না বলেই হনহনিয়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে গেল মুরাদ। শাহরিয়ার শেখ ভাবতে লাগলো, উপরে কেন গেল মুরাদ? উপরে তো কেউ নেই। হঠাৎ মনে পড়লো উপরে তো তানহা আছে। শাহরিয়ার শেখ ভাবলো মুরাদ কি তানহার সাথে দেখা করতে গিয়েছে, কিন্তু কেন? তানহার সাথে ওর কি কথা থাকতে পারে? তাই শাহরিয়ার শেখ উঠবে একটু দেখার জন্য। এমন সময় দলের সিনিয়র নেতা বলল, আরে ভাই বসেন, আপনারা সরকারি কর্মকর্তা, এই তো ভালো একটি জব করেন। আপনার জব, আপনারা তো এই এলাকার মানুষের মনে একটি অবশ্যই সম্মান আছে। চেষ্টা করবেন আপনার ভাগিনা অর্থাৎ আপনার ওয়াইফের ভাগনা যেন এবার এমপি হতে পারে। এমপি হলে তো আপনার আমাদের সবারই লাভ, তাই না? শাহরিয়ার শেখ সৌজন্য রক্ষার্থে মুচকি হাসলো, কিন্তু উঠতে পারল না। দলের নেতাদের সাথে কথা বলার ব্যস্ত হয়ে গেল। এদিকে মুরাদ তানহাকে খোঁজাখুঁজি করছে। সাব্বিরের কাছ থেকে শুনেছে তানহা রুমে নেই, নিচে গিয়েছিল, এখান থেকে উপরে পাঠিয়ে দিয়েছে। মুরাদ মনে মনে ভাবলো হয়তো ছাদে থাকতে পারে, তাই কিছু না ভেবে ছাদের দিকে পা বাড়ালো মুরাদ। ছাদে উঠতে দেখতে পেল ঠিক তানহা ছাদের দোলনায় বসে আছে। দোলনায় এক মনে বসে তানহা কিছু একটা ভাবছিল, তাই খেয়াল করেনি ছাদে কেউ এসেছে কিনা। মুরাদ ধীরে ধীরে পায়ে হেঁটে গিয়ে আস্তে আস্তে দোলনার কাছে দাঁড়ালো। তারপর তানহার চোখ দুটো পেছন থেকে ধরলো। তানহা সাথে সাথে ভয় পেয়ে গেল। বলল তানহা। মুরাদ কোনো কথা বলল না। তানহা আস্তে আস্তে হাত ধরলো। কে হতে পারে, কে হতে পারে, কিন্তু বুঝতে পারছে না। পরে ভাবলো এই বাড়িতে পুরুষ মানুষ শুধু ওর ভাই এবং বাবা, এছাড়া বাহির থেকে এসেছে শুধু মুরাদ। মুরাদ ছাড়াই এ বাড়ির ছাদ পর্যন্ত আসার দুঃসাহস আর কারো হবে না। তানহা বুঝে গেল এটি মুরাদের কাজ, তাই কথা না বলে চুপচাপ বসে রইল। মুরাদ দেখলো তানহা চুপ হয়ে গিয়েছে। মুরাদ বুঝতে পারলো তানহা ইতিমধ্যে বুঝে গিয়েছে কে হতে পারে, তাই আর ভনিতা না করে চোখে হাত রাখা অবস্থায় হালকা একটু ঝুঁকে তানহার কানের কাছে ফিসফিস করে নাক ঘষতে ঘষতে বলল, आई एम चौधरी मुजाहिद मुराद, इन शॉर्टकट भाता लगी তোর নাম তো শোনাই হোগা। বলেই পেছন থেকে চোখ ধরা অবস্থায় তানহার গালে গভীরভাবে একটি চুমু বসিয়ে দিল মুরাদ। তানহার সর্বাঙ্গে যেন ঝর্ণার মতো শীতল স্রোত বয়ে গেল। তানহা চুপচাপ বসে রইল, নিঃশব্দ, ভারী, কথা বলতে পারছে না। এদিকে মুরাদ তানহার চোখ ছেড়ে দিয়ে সাথে সাথে এসে তানহার সাথে দোলনায় বসলো। বসে তানহার দিকে তাকালো, তারপর বলল, নিচে চেষ্টি কেন? তানহা চট করে তাকালো মুরাদের দিকে, বলল, আপনি নাকি বারণ করেছেন ভাইয়াকে দিয়ে? মুরাদ তানহার দিকে তাকিয়ে মুচকি হাসলো, তারপর বলল, আমার মনে হয় সব কথা শুনিস। আমি তো বলেছিলাম যাতে আমি না করার পর তুই জোর করে জেদ করে আরো আমার সামনে আসিস, কিন্তু দেখা যাচ্ছে তুই তো অনেক ভদ্র হয়ে গেছিস। আমিও না করলাম, তুই একেবারে ছাদে এসে বসে রইলি, নাকি আমার জন্য অপেক্ষা করছিলি?
ভাবছিলে ছাদে একা পাশা খেলবো তোর সাথে। বলেই সাথে সাথে মুরাদ তানহার দিকে তাকিয়ে গান গাওয়া শুরু করলো। আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম, একেলা পায়াছি হেথা, একেলা পায়াছি হেথা, পালাইয়া যাবে কথা। গিয়েই সাথে সাথে তানহার দিকে তাকিয়ে চোখ মারল মুরাদ। তানহা অবাক হয়ে তাকিয়ে রইল। প্রথম অবাক হলো, কি বুদ্ধি খাটিয়েছিল ও, না করলে তানহা জোর করে যাবে সামনে। আর দ্বিতীয় কি গান, যদিও মুরাদের গানের গলায় এত সুন্দর যে কেউ শুধু গান শুনেই প্রেমে পড়ে যাবে, কিন্তু লোকটা তো একটা আস্ত শয়তান, খাটাস বুইড়া, বিয়াইত্তা এক বাচ্চার বাপ। ভাবতেই তানহা অন্যদিকে মুখ ঘুরিয়ে রইল। না, এই লোকের প্রেমে পড়া যাবে না, মানুষ মন্দ বলবে, খারাপ বলবে। তাই তানহা উঠে চলে যাবে এমন সময় মুরাদ খপ করে হাত ধরে ফেলল। মুরাদ বলল, কোথায় যাচ্ছিস? আমি তোকে যাওয়ার অনুমতি এখনো দেইনি। তানহা পেছনে ঘুরে দুর্বল হতে চায় না, তাই হাত মুচড়াতে মুচড়াতে বলল, ছাড়ুন আমায়, আমি নিচে যাব। আপনার আপনার অনুমতি আমার কোনো প্রয়োজন নেই। মুরাদ হাত তো ছাড়লই না, বরং তানহাকে এক ঝটকায় টান দিয়ে নিজের কোলে বসিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার অনুমতি প্রয়োজন আছে, শুধু মনে নড়লে চৌধুরী মুজাহিদ মুরাদের অনুমতি প্রয়োজন আছে, না হলে জাহান্নামে যাবে। তানহা বলছে, ছাড়ুন, যে কোনো সময় যে কেউ চলে আসবে। কি করছেন আপনি? ছাদে, এটা আপনার বাড়ি না, এটা। বাবা চলে আসলে দেখলে ভয়ঙ্কর রাগ করবে। ছাড়ুন। আসুক তোর বাপ, তোর বাপকে কি আমি ভয় পাই নাকি? আমার বউ, আমি যা খুশি তা করব, কোলে নিয়ে বসে থাকবো না মাথায় নিয়ে হাঁটবো, এটা আমার ইচ্ছা। কারো কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন আমি বোধ করি না। তানহাকে কোলে নিয়ে বসে বলল কথাগুলো মুরাদ। তানহা চুপ হয়ে কথাটি শুনল। কেন যেন আমার বউ কথাটি শুনে তানহার মনের ভেতর খুব ভালো লাগলো, কিন্তু পরক্ষণে মনে পড়ল, কয় নাম্বার বউ? 6 নাম্বার? ছি, এই লোকটাকে জঘন্য লাগছে এখন তানহার কাছে। তানহা রাগ ঝাড়তে ঝাড়তে বলল, ছাড়ুন আমায়, অসভ্য লোক। আমার কোনো ইচ্ছে নেই আপনার 6 নম্বর বউ হওয়ার। আপনি আপনার 5টাকে নিয়ে খুশি থাকেন। 5টা তো পূরণ হয়ে গেছে, তুই নতুন। আর তোকে তো আগেই বলেছে, তুই আমার সব থেকে প্রিয়, আমার মনের রাজ্যের রানী। তুই তুই তো আমার প্রিয় কসেম সুলতান। বলে তানহাকে উঠিয়ে দাঁড় করিয়ে বলল, আজকে যাই, পরে দেখা হবে। নিচে আমার শ্বশুরবাবু অপেক্ষা করছে, অধীর আগ্রহে তার সাথে দেখা করে যায়। বলেই চলে গেল মুরাদ। সেদিনের পর কেটে গেল আরও কিছুদিন। মুরাদ নির্বাচনী প্রচারণায় ব্যস্ত, তানহাও ব্যস্ত তার পরীক্ষা নিয়ে। আর মাত্র 2টো পরীক্ষা আছে, তারপর তানহা ফ্রি। তানহাকে দেওয়ার সময় ছিল 1 মাস 2 দিন, যার মধ্যে 1 মাস কেটে গিয়েছে, আর আছে 2 দিন। মুরাদের কিছু প্রিপারেশন বাকি আছে। এই 2 দিনের মধ্যে তানহাকে নিজের করে নিয়ে আসতে হবে। এই 2 দিন আর কোনো ঝামেলা চায় না মুরাদ। ওইদিকে ওই বিসিএস লোকে ট্রান্সফার ঠেকাতে পারল, বিয়ের কথা অনেক দূর অবধি গড়িয়েছে। মুরাদের কানেও নিউজটা এসেছে, বাবা ট্রান্সফার ঠেকিয়েছে, কিন্তু লোকটি তারপরও তানহাকে বিয়ে করতে চায় এবং তানহার বাবা রাজি। মুরাদ সাব্বিরের কাছ থেকে উড়া উড়া খবর শুনতে পেয়েছে যে কোনো একদিন তানহাকে দেখতে আসবে, কিন্তু মুরাদ ওই মুহূর্তে কোনো কথা বলেনি। মুরাদ ডাকলো সেলিমকে। সেলিম অফিসে আসতে মুরাদ বলল, আগামী 1 সপ্তাহে 2জন লোক রাখবি, তানহার বাড়ির কাছে দেখবি কে আসে কে যায়। যদি সে বিসিএস ক্যাডার তানহাকে দেখতে আসে, তাহলে বাড়িতে যেন ঢুকতে না পারে, বাইরে থেকে পা দুটো ভেঙে জায়গা মতো পাঠিয়ে দিবি। কিন্তু এখন কি কাজটা করলে ঠিক হবে ভাই? সামনে নির্বাচন, আপনার নাম খারাপ হবে। মুরাদ সেলিমের দিকে তাকিয়ে বলল, কেন, আমি কি মারতে গেছি না তুই মারতে গিয়েছিস? এমন 2জন রাখবি যারা রাজনীতির সঙ্গে এখনো জড়িত নয়, যাদের চেহারা কেউ চেনে না। একটু থেমে মুরাদ আবার বলল, আর তাছাড়া খালুর বাড়ির সামনে এটা আমার অফিস বা কোনো রাজনৈতিক পার্টির সঙ্গে না, তাই এখানে আমার নাম জড়িত হওয়ার কোনো প্রশ্নই আসে না। তবে কাজটা খুব গোপনে করবি, বাড়ির সামনে কোনো সিনক্রেট যেন না হয়, দূরে নিয়ে করবি। সেলিম আচ্ছা বলে কাউকে ফোন করতে করতে মুরাদের সামনে থেকে বেরিয়ে গেল। আজ তানহার পরীক্ষার শেষ দিন।
1 মাস 2 দিন শেষ হয়ে গেল। মুরাদ চিন্তা করছে তানহার পরীক্ষা শেষ, এখন তানহাকে যে কোনোভাবেই হোক বুঝিয়ে শুনিয়ে রাজি করে বিয়ের প্রস্তাব দিতে হবে। আগে ওকে রাজি করতে হবে, তারপর ওর বাড়ির লোককে রাজি করাতে হবে। খালার সাব্বিরকে নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে বেটা হারামজাদা খালুকে নিয়ে। হাতের কাছে এত সুন্দর সুশীল রাজনীতিবিদ হবু এমপি মেয়ে জামাই থাকতে খুঁজে বেড়াচ্ছে একটা বিসিএস ক্যাডার, যার ভুঁড়ি উঁচা থাকবে, মাথার চুল টাকলা হয়ে যাবে, ঘুষ খেতে খেতে ফোকলা হয়ে যাবে। চোখ বন্ধ করে রাগে কথাগুলো ভাবছিল মুরাদ। ঠিক এমন সময় ফোন এলো সেলিমের। এই 2 দিনে তেমন কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। মুরাদ ফোনের দিকে তাকিয়ে দেখলো সেলিমের নাম্বার। কানে ধরতেই সেলিম সাথে সাথে বলল, ভাই খবর আছে। মুরাদ জানতে চাইলো কি খবর। সেলিম বলল, ভাই আজকে আপনার খালুকে দেখেছি বাজার সদাই করতে। তো বাকি খোঁজখবর এবার সাব্বিরকে জিজ্ঞেস করতে হবে, বাকি সব কিছু বলতে পারবে। মুরাদ এই কয়দিন খোলাখুলিভাবে সাব্বিরের সাথে কখনো কোনো কথা বলেনি, বিশেষ করে তানহার ব্যাপারে। কিন্তু আজকে জিজ্ঞেস করবে বাড়িতে কী ধরনের অনুষ্ঠান, বাজার কেন করছে, নিশ্চয়ই কোনো বড় ধরনের আয়োজন আছে যা কেউ জানে না। মুরাদ ফোন দিল সাব্বিরকে। সাব্বির ফোন ধরার সাথে সাথে মুরাদ বলল, পার্টি অফিসে জরুরি কথা আছে। সাব্বির শুনে সাথে সাথে কোনো উত্তর দিতে পারল না। তার আগে ফোন কেটে দিয়েছে মুরাদ ভাই। তাই সাব্বির সাথে সাথে বের হয়ে গেল। ভাবলো এভাবে বলেছে নিশ্চয়ই জরুরি কোনো কাজ। কাল বিলম্ব না করে পার্টি অফিসের উদ্দেশ্যে রওনা দিল সাব্বির। পার্টি অফিসে একা চোখ বন্ধ করে ইজি চেয়ারে বসে আছে মুরাদ। সাব্বির এসে জিজ্ঞেস করলো, ভাই ফোন দিয়েছিলেন? আজকে তোদের বাড়িতে কি অনুষ্ঠান রে? শুনলাম ওরও ধরো খবর। ও ভাই, বাবা নাকি একজন গেস্ট খবর দিয়েছে, আর তার অফিসের কলিগ কোন বিসিএস ক্যাডার, উনি আজকে আসবে, তাই বিশেষভাবে আয়োজন করতে বলেছে। আমাদের সবাইকে বাসায় থাকতে বলেছে, সেজন্যই আজকে পার্টি অফিসে আসতে পারিনি। তবে আপনি জরুরি ফোন করে চলে এলাম। মুরাদ বুঝতে পারলো বাড়ির কাউকে তেমন কিছু জানানো হয়নি। গোপনে তান্নাকে দেখাবে, যদি কথাবার্তা হয়ে যায় তাহলে হয়তো পাকাপাকি কিছু করে ফেলবে। তাই মুরাদ বলল, ও ঠিক আছে, তা আমাকে ইনভাইট করবি না? আমি তোদের এলাকার হবু এমপি, এত ইম্পর্টেন্ট একজন গেস্ট আসবে, আমাকে দাওয়াত দে। আপনারই তো বাড়ি, আপনাকে আবার দাওয়াত দিতে হবে নাকি? এক কাজ করুন না, তানহার তো পরীক্ষা শেষ, আজকে একেবারে তানহাকে সাথে করে নিয়ে আসুন, তাহলে আমার আর তানহাকে আজকে নিয়ে আসতে হবে না। ঠিক আছে, তাহলে তান্না আমার সাথে যাবে। বাড়ির সবাইকে চিন্তা করতে মানা করিস, ঠিক টাইম মতো পৌঁছে যাব। যে দেখি আমার এলাকায় এত বড় ইম্পর্টেন্ট গেস্ট আমার খালু এত আদর আপ্যায়ন করবে কে সে ব্যক্তি। দুপুরে একটা তানহার পরীক্ষা শেষ, কিন্তু তানহার সাথে যেতে পারছে না মুরাদ। সিনিয়র নেতাদের ফোন এসেছে 1 ঘন্টা একটা জরুরি বৈঠক আছে, সেটা শেষ করে যেতে হবে। মুরাদ সেলিমকে ফোন করে বলল, তোর ভাবিকে বাসায় নিয়ে যা, আর বাড়ির বাইরেই থাকবি। যে কোনো কিছু হলে আমাকে সাথে সাথে খবর দিবি। আমি 1 ঘন্টা পরে আসবো। ছোট ছোট ডিটেলসে কোনো নিউজ যেন মিস না হয়। আমি ফোন ধরতে না পারলেও আমাকে মেসেঞ্জারে দিয়ে রাখবি। সেলিম জি ভাই বলে ফোন রেখে দিল। মুরাদের কেন যেন টেনশন হচ্ছে, খালুর মতিগতি সুবিধার মনে হচ্ছে না। সেলিম যখন মুরাদ বাসায় গিয়েছিল তখনই কিছু একটা আন্দাজ করতে পেরেছিল মুরাদ। তাই মুরাদ মিটিং শেষ করে তাড়াতাড়ি তানহার বাসায় যাবে বলে ঠিক করলো। এদিকে মুরাদের গাড়ি গেটে দাঁড়িয়ে আছে। তানহা তার বান্ধবীদের সাথে হেঁটে আসছিল। তানহাকে দেখে সাথে সাথে সেলিম বলল, ভাবি আসসালামু আলাইকুম, ভাই বলেছে আমার সাথে যেতে। তানহা এখন আর রাগ করে না ভাবি শুনে। অনেক সময় মন না চাইতেও কিছু কথা মানুষ অভ্যস্ত হয়ে যায়। তাই ভাবি বলায় কিছু বলল না তানহা। দেখলো আসলেই গাড়ি নিয়ে সেলিম দাঁড়িয়ে আছে, তাই বলল, ঠিক আছে চলুন। বাবা আজকে তাড়াতাড়ি যেতে বলেছে, তাই গাড়ি করে গেলে আরো সুবিধা হবে, তাড়াতাড়ি যেতে পারবে। এমনি টায়ার্ড লাগছে খুব। ভাবলো তানহা। তানহা বাড়িতে পৌঁছে দেখলো গেস্ট এখনো আসেনি। শাহরিয়ার শেখ তাড়াতাড়ি বলল, জামা গোছল করে ফ্রেশ হয়ে থাক, সুন্দর করে রেডি হয়ে থাক, কিছু মেহমান আসবে, তাদের সামনে তো আর যেন কোনোভাবে আসতে পারবি না। তানহা আর ঘাটালো না। আসলে খারাপ লাগছিল, তাই উপরে চলে গেল। থাক না, ও না হয় রেস্ট নিক, ও এসে কি করবে? শাহরিয়ার শেখ বললেন,
আমার কলিগ তার পুরো পরিবার ছেলে মেয়েকে নিয়ে আসবে, এখানে এসে আমার পরিবারের সাথেও পরিচিত হতে চাইবে, তাই সবাই সুন্দর হয়ে এখানে থাকাটা জরুরি। তারমিম শেখ ভাবলেন থাক আর কথা বাড়িয়ে লাভ নাই, নিজের কাজে রান্নাঘরে চলে গেলেন। দুপুর 2:30, গেস্টরা এসে বসে আছে। তানহাকে ডাকা হলো নিচে। তারমিম শেখ বলল, সুন্দর করে একটু গুছিয়ে আয়, তোর বাবা বলেছে সুন্দর করে আসতে, জানি না কেন, আগে তো কখনো এরকম করেনি, বলেছে যখন চল মা। ঠিক আছে যাও, আমি 5 মিনিটের মধ্যেই আসছি। তারমিম শেখ বের হয়ে গেল। তানহা মোবাইলের দিকে একবার তাকালো, দেখলো 2-3 দিন হলো লোকটা একবার ফোনও করেনি। ফোনটা আবার রেখে দিল সুইচ অফ করে। তানহা নিচে আসতেই শাহরিয়ার শেখ উঠে এসে তানহাকে নিয়ে সাথে মেহমানদের সামনে এনে বলল, সালাম দাও। তানহা সবাইকে সালাম দিল। শাহরিয়ার শেখ সোফায় বসিয়ে দিল তানহাকে, তারপর তার কলিগদের উদ্দেশ্যে বলল, শাহিন ভাই, এই যে আমার মেয়ে তানহা এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, আজকে পরীক্ষার শেষ দিন ছিল। একজোড়া চোখ চাতক পাখির তানহার দিকে তাকিয়ে রইল। তানহার অস্বস্তি হচ্ছে খুব। জনাব শাহিন বললেন,